আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাত্র 1 ঘন্টার এই ভিডিওটি দেখে আপনারা চাইলেই এখন কোরআন শিখতে পারবেন। একদম আলিফ বা তাসা থেকে শুরু করে নিয়ে কোরআন ঝরঝর করে তিলাওয়াত করা পর্যন্ত যদি আপনারা শিখতে চান তাহলে আপনাদের জন্য এই একটি ভিডিওই যথেষ্ট। আপনারা যদি মাত্র 1 ঘন্টায় কোরআন শিখতে চান তাহলে এই সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একদম না টেনে দেখুন এবং এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন। আর হ্যাঁ, এই ভিডিওটি কিন্তু তাদের জন্য যারা একটু বাড়তি সময় ব্যয় করে কোরআন শিক্ষা করতে পারতেছেন না, চাকরি জীবনের ব্যস্ততার কারণে বা পারিবারিক জীবনের ব্যস্ততার কারণে আপনারা সম্পূর্ণ কোরআন যে একটু সময় দিয়ে ধীরে সুস্থে শিখবেন সেই সময়টা পাচ্ছেন না, তাদের জন্যই কিন্তু এই ভিডিওটি একদম সংক্ষিপ্ত নিয়মে আমি কোরআন শিক্ষা করিয়েছি এই ভিডিওটির মধ্যে। তবে হ্যাঁ, আপনাদের হাতে যদি একটু পরিমাণও সময় থাকে তাহলে আমি আপনাদের অনুরোধ করব এই ভিডিওটি না দেখে এই ভিডিওর কমেন্ট বক্সে আরেকটি ভিডিও লিংক দেওয়া আছে, সেই ভিডিও বা সেই কোর্সে আমি মাত্র 25টা ক্লাস করিয়েছি। যে 25টি ক্লাস আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত একটু সময় নিয়ে দেখেন তাহলে আশা করা যায় একদম সহি শুদ্ধভাবে কোরআন শিখতে যা যা প্রয়োজন আপনি সব কিছুই শিখে যাবেন। আজকের এই ভিডিওটি সংক্ষিপ্ত নিয়মে আমি শেখাবো, কিন্তু সেখানে প্রত্যেকটি জিনিস ডিটেইলে আমি আপনাদের শিখিয়েছি। তাই আপনাদের হাতে যদি একটু পরিমাণ সময় থেকে থাকে তাহলে আমি আপনাদের অনুরোধ করব আমার এই ভিডিওর কমেন্টে চলে যান, সেখানে যে ভিডিও লিংক দেওয়া আছে সেটা থেকে দেখা শুরু করুন। মাত্র 25টি ভিডিও আপনি দেখবেন, এই 25টি ভিডিওর মাধ্যমে একদম সুন্দরভাবে আপনি কোরআন শিখতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন, অনেক কথা বলে ফেলেছি, আর কথা একদমই না বাড়িয়ে এখনই আমরা ক্লাস শুরু করছি। তো আজকের ক্লাসে সর্বপ্রথমে আমরা যেটা শিখতে যাচ্ছি সেটা হলো হরফ, মানে আলিফ বা তাসা। আপনারা এই যে আলিফ বা তা এই হরফগুলো সবাই চিনেন, যদি না চিনে থাকেন তাহলে এই হরফগুলো দিয়ে আমরা পড়া শুরু করব। একদম সংক্ষেপে আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি আলিফ থেকে ইয়া পর্যন্ত হরফগুলো, এবং প্রত্যেকটি হরফের নিচে দেখুন প্রথমে প্রত্যেকটি হরফের নিচে তার নামগুলো বাংলায় লেখা আছে। এই হরফগুলো আপনারা নিচের বাংলা নামগুলো দেখে দেখে আলিফ থেকে ইয়া পর্যন্ত একটু আগে প্র্যাকটিস করুন। যদি প্র্যাকটিস করা হয়ে গিয়ে থাকে তাহলে আপনারা এবার এই ছকটি পড়ুন যেখানে আলিফ থেকে ইয়া পর্যন্ত দেওয়া আছে কিন্তু নিচে সেই বাংলা নামগুলো আর দেওয়া নেই। এভাবে বাংলা নামগুলো ছাড়াই আপনাদের যদি প্র্যাকটিস হয়ে গিয়ে থাকে তাহলে এ পর্যায়ে এখন আরেকটি ছক আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, সেই ছকের মধ্যে আরবি হরফগুলো একটু উল্টা পাল্টা করে দেওয়া আছে। সেই হরফগুলো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু প্র্যাকটিস করুন। এগুলো যদি আপনাদের প্র্যাকটিস করা হয়ে গিয়ে থাকে তাহলে এ পর্যায়ে আমরা শিখব যুক্ত হরফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার হাতে দেখতে পাচ্ছেন কিছু লুঙ্গি, এগুলো কিন্তু সাধারণ কোনো লুঙ্গি নয়, এগুলো হচ্ছে বেল্ট সিস্টেম লুঙ্গি, যেগুলো আপনার বাড়িতে বৃদ্ধ বাবা অথবা যে কোনো অসুস্থ ব্যক্তির জন্য এই লুঙ্গিগুলো আপনি নিতে পারেন। এর কোমরে বেল্ট দেওয়ার কারণে ঢিল হয়ে যাওয়া খুলে যাওয়ার মতো ঝামেলা থাকে না এবং আপনার কোমর উঁচু হয়ে থাকবে না। এর আছে একটি চেন সিস্টেম পকেট যেখানে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাগজ, মোবাইল ফোন ইত্যাদি রাখতে পারবেন। এর আছে রেডিমেড কুচ, যার কারণে লুঙ্গি বাঁধার সময় উঁচু নিচু হয়ে থাকারও কোনো ভয় নেই। যারা আপনারা এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে গিট্টু দিয়ে লুঙ্গি বাঁধতে বিরক্ত বোধ করেন তারা এই লুঙ্গিগুলো নিতে পারেন, অথবা অসুস্থ সদস্যদের জন্য এই লুঙ্গিগুলো কিনতে পারেন। হাতে গোনা কয়েকটি লুঙ্গি এভেলেবেল আছে, আপনারা চাইলে এখনই অর্ডার করতে পারেন। অর্ডার করার জন্য এই ভিডিওর কমেন্ট বক্সে চলে যান, সেখানে একটি লিংক দেওয়া আছে, সেই লিংকে ক্লিক করে আপনার ইচ্ছা মতো ডিজাইন বেছে নিয়ে আপনারা অর্ডার করতে পারবেন। সম্পূর্ণ হোম ডেলিভারি আপনার বাড়িতে প্রোডাক্টটি পৌঁছে দেওয়া হবে এবং আপনি প্রোডাক্টটি হাতে পেয়ে তারপরে এর মূল্য পরিশোধ করবেন। এখনই আপনার লুঙ্গিটি পছন্দ করে অর্ডার করে ফেলুন, কারণ স্টক একেবারেই সীমিত। হতে পারে আপনি দেরি করে ফেললে এগুলো আর অ্যাভেলেবেল পাবেন না। মানে আরবি হরফগুলো ফাঁকা ফাঁকা একটা একটা করে উচ্চারণ করতে গেলে কিন্তু এভাবে পূর্ণরূপে দেখায়, কিন্তু যখন এই হরফগুলো একটার সাথে একটা লেগে থাকবে, কোনো শব্দ তৈরি হবে, কোনো বড় আয়াত বাক্য তৈরি হবে, তখন কিন্তু এই রকম আর দেখায় না, তখন সেগুলোর শেপ আলাদা রকম হয়ে যায়। ঠিক যেমন ভাবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি একটা ছক দিয়ে দিচ্ছি। এই ছকের মধ্যে আপনারা এখানে লক্ষ্য করলে দেখবেন যে অনেকগুলো হরফ, যে হরফগুলো একটির সাথে আরেকটি লেগে আছে, মানে যুক্ত হয়ে আছে। এই যুক্ত হরফগুলো কিন্তু সাধারণভাবে এখানে যেভাবে আলিফ বা তাসা আলাদা আলাদা করে দেওয়া থাকে ওখানে কিন্তু সেভাবে নাই। একটার সাথে আরেকটা যখন লেগে যায় তখন কিন্তু এর আকার পরিবর্তন হয়ে যায়। তো এই আকার পরিবর্তন অবস্থায় দেখতে কেমন কোনটি হরফ সেটি এখন আমরা শিখব। দেখুন, আপনাদের সুবিধার্থে এই ছকের মধ্যে আমি প্রত্যেকটি হরফের রং আলাদা আলাদা করে রেখেছি, মানে আপনারা দেখলেই বুঝবেন যে যেখান থেকে একটি কালার শেষ সেখান থেকে একটি হরফও শেষ। তো এইভাবে এই ছকের মধ্যে প্রত্যেকটি হরফ দেওয়া আছে, এই হরফগুলো আপনারা একটু মনোযোগ সহকারে আমি আপনাদের পড়িয়ে দিচ্ছি। আপনারা প্রত্যেকটি হরফ প্রথম থেকে শেষ পর্যন্ত একটু আমার সাথে সাথে প্র্যাকটিস করে চেষ্টা করেন। প্রথমে আছে আইন, 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 তিনটেই কিন্তু আইন। এরপরে হা, 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 তিনটেই হা। ইয়া, 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 এখানকার তিনটেই কিন্তু ইয়া। এরপরে জিম,
এবং জিম। তারপরে বা বা বা, এরপরে কাফ কাফ। তো প্রত্যেকটা ছকে বা প্রত্যেকটা যুক্ত হরফে আমি একই একই হরফ এখানে এই জন্য দিয়েছি যে এই হরফগুলো বিভিন্ন আকারে থাকতে পারে। তো প্রত্যেকটি আকার যেন আপনারা শিখতে পারেন, এই জন্য প্রত্যেকটি আকার দিয়ে প্রত্যেকটি হরফ একবার করে দিয়েছি। এরপরে সিন, কাফ, লাম, বা, ইয়া, র, সিন, নুন, ওয়াও। এরপরে বা, সিন, মিম। তারপরে মিম, হা, তা, কাফ। এরপরে তা, জিম, মিম, আলিফ। এই যে শেষে লম্বা টানটা এটা কিন্তু আলিফ। এরপরে নুন, ফা, লাম, ঝা। আচ্ছা, এখানে যে লম্বা টানটা এটাকে আমি আবার লাম বললাম কেন? একটু আগেই তো এই লম্বা টানটাকে আমি আলিফ বলেছিলাম। এটাকে আবার লাম বলতেছি কেন? কারণ এই লম্বা টানটা দুই রকম ভাবে হয়, আলিফও হয় কখনো, লামও হয়। তো কখন আলিফ হয় কখনো লাম হয় এটা আমি আপনাদেরকে একটু পড়াই দিই, তারপরে বুঝাই দিচ্ছি। এরপরে দেখুন, লাম, বা, আইন। এরপরে কাফ, হা, ইয়া, আইন, সোয়াদ। আচ্ছা দেখেন, এই জায়গায় এইভাবে উপর থেকে নেমে যে লম্বা দাগগুলো দিয়ে হরফগুলো পড়ানো হলো, আমি আপনাদের কোনোটা আলিফ পড়ালাম, কোনোটা লাম পড়ালাম, আসলে কোনটা কি আপনারা যদি এই জায়গাটা একটু মনোযোগ সহকারে দেখেন, উপর থেকে যে লম্বা দাগগুলো নিচের দিকে আসে ডান দিকে যায়, এবং উপর থেকে লম্বা দাগগুলো এসে যেটা বাম দিকে যায়, এবং উপর থেকে নেমে এসে লম্বা দাগগুলো যেগুলো দুই দিকেই যায়, এই তিন হরফ কিন্তু দেখুন, উপর থেকে নেমে ডান দিকে গেলে এটা হবে আলিফ, এটা কি, এটা আলিফ। আর উপর থেকে নেমে বাম দিকে গেলে হবে এটা লাম। ঠিক একইভাবে এটাও লাম। এটা আমাদের মুখস্থ রাখতে হবে। উপর থেকে নামে ডান দিকে গেলে আলিফ, উপর থেকে নামে দুই দিকে গেলেই লাম, উপর থেকে নামে বাম দিকে গেলেও লাম। এই কোডটা যদি আমরা মুখস্থ রাখতে পারি তাহলে কিন্তু আমরা এরপর থেকে যে সমস্যাটা আমরা এখন দেখলাম পড়তে গিয়ে যুক্ত হরফ, সেই সমস্যাটা আর আমাদের থাকবে না। তো এই নিয়ম মেনে এই যে পড়াগুলো পড়াইলাম আপনাদের, এই জায়গার লম্বা দাগগুলো কিন্তু পড়তে হবে। দেখুন, উপর থেকে নেমে ডান দিকে গেছে আলিফ, উপর থেকে নামে দুই দিকেই গেছে এটা লাম, উপর থেকে নামে বাম দিকে গেছে এটা আলিফ। তো এভাবে বাকি শব্দগুলো পড়তে হবে। আচ্ছা, এগুলো পড়া হয়ে গিয়ে থাকলে নিচে দেখুন আরেকটি লাইন আছে, যেই লাইনের হরফগুলোকে কিন্তু আমি আলাদা আলাদা করে কালার দিয়ে দেই নাই। তার মানে এগুলো এখন আমাদের কালার ছাড়াই প্র্যাকটিস করতে হবে। কালার ছাড়াই যদি আমরা প্র্যাকটিস করতে পারি তাহলে আমাদের দ্বারা এই সমস্যাটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি আপনাদের পড়াই দিচ্ছি, আপনারা আমার সাথে সাথে পড়ার চেষ্টা করুন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে ফা, এরপরে বা, এরপরে সিন, খ, নুন, তা, আলিফ। এরপরে খ, লাম, ইয়া, আইন, হা, তা, লাম। এরপরে মিম, হা, ফা, নুন, তা, অফ, লাম। এরপরে হামজা মানে আলিফ, লাম, হা, মিম, দাল এবং লাম, লাম, হা। এরপরে কাফ, লাম। এরপরে নুন, ফা, সিন। আলহামদুলিল্লাহ, আশা করি আপনাদের হয়ে গিয়েছে। এই যুক্ত হরফের পড়া যদি আপনাদের হয়ে গিয়ে থাকে, এ পর্যায়ে আমরা পড়তে যাব এখন হরকত। হরকত কাকে বলে, কিভাবে পড়তে হয় দেখুন। এটা হলো জবর, এটা জের, এটা পেশ। এই যে একটা হরফ না, এই হরফের উপরে থাকে জবর, নিচে থাকে জের এবং উপরে এরকম ভাবে থাকে পেশ। এই এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এই হরকত কিভাবে পড়তে হয়? এই জবর জের পেশ, বা জবর বা জের বি, বা পেশ বু। দেখুন, এই জবরতে উচ্চারণ হয় কি? এই জবরতে উচ্চারণ হয় আকার, ঠিক আছে। এই জেরতে উচ্চারণ হয় কি? এই জেরতে উচ্চারণ হয় হিসিকার। এবং এই পেশে উচ্চারণ হয় কি? পেশে উচ্চারণ হয় কি? উকার। এই আকার, ইকার, উকার। তাহলে বা জবর বা জের বি, বা পেশ বু, এভাবে করে পড়তে হবে। ঠিক একই রকম ভাবে তা জবর তা জের তি,
তা পেশ তু, এভাবে যতগুলো হরফ আছে প্রত্যেকটি হরফই এভাবে জবর জের পেশ দিয়ে উচ্চারণ করতে হয়। আলিফের ওপর একটা জিনিস মনে রাখবেন, আলিফ সবসময় খালি অবস্থায় থাকে, ফাঁকা অবস্থায়, ওর উপরে জবর জের পেশ কিছুই আসে না। যখন আলিফের উপরে জবর জের পেশ আসবে তখন সেটাকে আর আলিফ বলা যায় না, সেটাকে হামজা বলতে হয়। কি বলতে হয়? হামজা। তাহলে আমরা যদি এটাকে হামজা উচ্চারণ করে বলি, উচ্চারণ একই থাকবে কিন্তু বলার ক্ষেত্রে ওই নামটা, হরফের নামটা পরিবর্তন হয়ে হামজা হয়ে যাবে, আলিফ থেকে হামজা হয়ে যাবে। তাহলে আলিফ জবর আ, আলিফ জের ই, আলিফ পেশু এভাবে না বলে বলতে হবে হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ, এভাবে। তো এই জবর জের দিয়ে উচ্চারণ করে আমরা কিছু শব্দ গঠন করব এখন, বা এই হরকতের পড়াটা একটু প্র্যাকটিস করব। প্র্যাকটিস করার জন্য আমি আপনাদের স্ক্রিনে একটি ছক দিয়ে দিচ্ছি, এই ছকের মধ্যে প্রথম কয়েকটি আমি পড়িয়ে দিচ্ছি, বাদ বাকিগুলো আপনারা নিজেরা একটু চেষ্টা করুন। দাল জবর দা, খ জবর খ, দা খ, লাম জবর লা, দা খ লা। কাফ জবর কা, সিন জবর সা, কাসা, বা জবর বা, কাসা বা। খ জবর খ, লাম জবর লা, খলা। কফ জবর ক, খলা ক। খ পেশ খু, লাম জেল্লি, খুলি। কফ জবর ক, খুলি ক। বা জবর বা, লাম জবর লা, বালা। দাল জের দি, বালা দি। খ জবর খ, শিন জের শি, খসি। ইয়া জবর ইয়া, খসিয়া। ফা জবর ফা, হা পেশ হু, ফাহু। ওয়া জবর ওয়া, ফাহুয়া। সোয়াদ পেশ সু, হা পেশ হু, সুহু। ফা জের ফি, সুহুফি। সোয়াদ জবর স, দাল জবর দা, সদা। কফ জবর ক, সদা ক। তা পেশ তু, সদা ক তু। ওয়া জবর ওয়া, জাল জবর জা, ওয়াজা। কাফ জবর কা, ওয়াজা কা। র জবর র, ওয়াজা কা র। আলহামদুলিল্লাহ। যদি আপনাদের হরকতের পড়া হয়ে গিয়ে থাকে, আমি আপনাদের এখন যেটা পড়াবো সেটা হচ্ছে তানবিন। তানবিন কাকে বলে, কিভাবে পড়তে হয় দেখুন। এই জবর জের পেশ এর সাথেই কিন্তু তানবিনের সম্পর্ক রয়েছে। মানে যেখানে এক জবর, এক জের, এই এক পেশকে হরকত বলে, ঠিক একইভাবে তানবিনের পড়াটা আবার কিরকম, একটা করে জবর জের পেশ বেড়ে যাবে। দুই জবর, দুই জের এবং দুই পেশ, দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে। তবে এখানে হলো কি, বা জবর বা যে উচ্চারণ হয়েছিল এর আগে জবর দিয়ে, একটা জবর দিয়ে বা জবর বা উচ্চারণ হয়েছিল না? আবার একটা জবর যদি এখানে থাকতো তাহলে এখানে বা জের বি উচ্চারণ হয়েছিল না? আর এখানে একটা পেশ থাকার কারণে বা পেশ বু উচ্চারণ হয়েছিল না? তাহলে এখন দুই জবর আসার কারণে এই বাটা কি উচ্চারণ হবে, দুই জের আসার কারণে এই বিটা কি উচ্চারণ হবে, এই দুই পেশ আসার কারণে এই বুটা কি উচ্চারণ হবে, এটা আমাদেরকে শিখতে হবে। দেখুন, যখন এক জবর থাকা অবস্থায় আরেক জবর বেড়ে যাবে, মানে তানবিন হয়ে যাবে, তখন একটা দন্তান্ন বেড়ে যাবে। সহজ কথা, এক জেরের জায়গায় দুই জের হইছে, একটা জের এক্সট্রা, তার মানে একটা দন্তান্ন এক্সট্রা। এখানে একটা পেশ এক্সট্রা, তার মানে এখানেও একটা দন্তান্ন এক্সট্রা। তাহলে বা দুই জবর বান, বা দুই জের বিন, বা দুই পেশ বুন, এভাবে করেই কিন্তু তানবিন পড়তে হয়। এখানে যদি তা থাকতো, তা দুই জবর তান, তা দুই জের তিন, তা দুই পেশ তুন। তারপরে সা থাকলে সা দুই জবর সান, সা দুই জের সিন, সা দুই পেশ সুন। এভাবে করে করেই কিন্তু প্রত্যেকটি হরফ পড়তে হয়, বা প্রত্যেকটি তানবিনের পড়া পড়তে হয়। ঠিক একই রকম ভাবে আমি আপনাদের স্ক্রিনের সামনে কিছু ছক দিয়ে দিচ্ছি। এই ছকগুলোর প্রথম কয়েকটি শব্দ আমি আপনাদের বানান করে পড়িয়ে দিচ্ছি। আপনারা এরপরে যে শব্দগুলো থাকবে এগুলো নিজে নিজে একটু প্র্যাকটিস করুন। হামজা জবর আ, বা জবর বা, আ বা। দাল আলিফ দুই জবর দান, আ বা দান। হামজা জবর আ, হা জবর হা, আহা। দাল দুই পেশ দুন, আহাদুন। আইন জবর আ, মিং জবর মা, আমা। দাল দুই জের দিন, আমাদিন। কাফ পেশ কু, তা পেশ তু, কুতু। বা দুই পেশ বুন, কুতুবুন। কাফ পেশ কু, ফা পেশ ফু,
কুফু, ওয়া আলিফ 2 জবর ওয়ান, কুফু ওয়ান। আইন জবর আ, লাম জবর লা, আলা, কফ জবর ক, আলা ক, তা তা 2 জবর তান, আলা ক তান। হামজা জবর আ, মিম জবর মা, আমা, নুন জবর না, আমানা, তা 2 জবর তান, আমানাতান। হা জবর হা, সিন জবর সা, হাসা, নুন জবর না, হাসানা, তা 2 জবর তান, হাসানাতান। হা পেশ হু, মিম জবর মা, হুমা, ঝা জবর ঝা, তা 2 জের 3, হুমা ঝা 3। কাফ জবর কা, লাম জের লি, কালি, মিম জবর মা, তা 2 পেশ তুন, কালি মা তুন। আচ্ছা, আপনাদের যদি প্র্যাকটিস করা হয়ে গিয়ে থাকে তাহলে আমি আপনাদের বলতে চাই যে এই ক্লাসগুলো হয়তো আপনাদের কাছে একটু কঠিন মনে হতে পারে, কারণ 1 ঘন্টায় কোরআন শিখতে গেলে একটু এফোর্ট দিয়ে বা একটু বাড়তি চেষ্টার মধ্য দিয়ে আমাদেরকে কোরআন শিখতে হবে। আর যারা এই চেষ্টাটা করতে পারতেছেন না বা এই ভিডিওটি আপনাদের কাছে অনেক কঠিন মনে হচ্ছে, তাদের কাছে আমি অনুরোধ করব আবারও যে আপনারা আমার এই ইউটিউব চ্যানেলেই, হালাল টিউব নামের এই ইউটিউব চ্যানেলেই আমার একটা লম্বা কোর্স আছে, 25টা ক্লাসের মধ্য দিয়ে আমি কোরআন শিখাইছি সেখানে। সেই কোর্সটা আপনারা একবার করতে পারেন। সেটা করার জন্য আপনারা করবেন কি, এই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে দেখুন, সেই জায়গায় আমার সেই 25টি ভিডিওর যে কোর্সটি আছে সেই কোর্সের প্রথম ভিডিও লিঙ্কটা দেওয়া আছে। ওখানে ক্লিক করে আপনারা সেই ভিডিওটি দেখুন। সেই ভিডিওটি দেখলে তারপরে পর্যায়ক্রমে আপনারা সেই ভিডিও দ্বিতীয় পার্ট তৃতীয় পার্ট সেখানেই পেয়ে যাবেন। তো সেই কোর্সটির ভিডিও লিঙ্ক আমি আবারও বলছি কমেন্ট বক্সে দেওয়া আছে, আপনারা সেখানে ক্লিক করে সেই ভিডিওটি এখনই দেখে নিতে পারেন। তো এ পর্যায়ে আমরা শিখতে যাচ্ছি যোজম। যোজম কাকে বলে দেখুন, আমি আগে এখানে লিখে দেই যোজম। যোজম আসলে কাকে বলে? যোজমের চিহ্ন অনেকগুলো আছে, যেমন এটা একটা চিহ্ন, এটা একটা চিহ্ন, এরকম গোল আরেকটা চিহ্ন। মূলত আমাদের বাংলাদেশের কোরআন শরীফগুলোতে এই 3 রকমের চিহ্ন ব্যবহার করা হয়, আর 3টাকেই বলে কি যোজম। তো মূলত এই 3টার মধ্যে সর্বপ্রথমের যে চিহ্নটি আছে এই চিহ্নটি কিন্তু সবথেকে বেশি ব্যবহার করা হয়। তো এই চিহ্নটা দিয়েই কিন্তু আমরা আজকে যোজমটা শিখব। যোজম আসলে কাকে বলে, কিভাবে উচ্চারণ হয়। দেখুন, এই যোজমটা কিন্তু আবার পেশ না, অনেকে পেশের সাথে মিলিয়ে ফেলে। এটা কিন্তু পেশ, এটা যোজম। পেশের মাঝখানে, গোল চিহ্নর মাঝখানে কিন্তু ভরাট করা থাকে না, ফাঁকা থাকে, কিন্তু যোজমের মাথাটা, গোল মাথাটা পুরোটাই ভরাট থাকে। তো এই জিনিসটাতে আমাদের কনফিউশন দূর করে দিতে হবে যে কোনটা পেশ এবং কোনটা যোজম। তাহলে এখন যোজম কিভাবে পড়তে হয় আমরা একটু দেখে নেই। যোজম আসলে এমন একটা কাজ করে, যেমন দেখুন এখানে আমরা যদি এখানে লিখি খান, কিটা খান, ক্ষয়কার খা দন্তন্য খান। তো এই খান উচ্চারণের ক্ষেত্রে কেউ কিন্তু বলে না যে এটাকে খানো। খানো কি কেউ বলে? কেউ কিন্তু এটাকে খানো বলে না, এটাকে সবাই খান বলে। মানে অটোমেটিকলি এই নুনটাকে বা দন্তান্নটাকে ক্ষয়কার খায়ের সাথে লাগিয়ে পড়ে, মিলিয়ে পড়ে। কিন্তু আরবির ক্ষেত্রে এরকমটা পসিবল না। আরবির ক্ষেত্রে পরের যে হরফ বা অক্ষরটি আছে সেটা আগের হরফের বা অক্ষরের সাথে মিলাতে গেলে একটা চিহ্ন ব্যবহার করতে হয়, সেটাকেই কিন্তু আসলে যোজম বলা হয়। কিভাবে? যেমন দেখুন আমি আপনাদেরকে এখানে দেখাই, মিম র, মিম জবর মা, এই র এর উপরে যদি আমি এখানে যোজম দিয়ে যাই তাহলে এই রটা মায়ের সাথে লাগিয়ে পড়তে হবে। মিম র জবর মার। আমি কিভাবে বানান করতেছি দেখুন, মিম র জবর মার। মূলত এখানে পড়াটা কি? পড়াটা হচ্ছে কি যোজমের পড়া। দেখুন আমি আপনাদের একটা জিনিস এখানে বোঝাই। এখানে র দেওয়া আছে, এখানে মিম জবর মা এবং র দেওয়া আছে। চাইলে আপনি রটা কিন্তু মায়ের সাথে লাগিয়ে পড়তে পারেন না। যেভাবে এই নুনটাকে আমরা খায়ের সাথে লাগিয়ে পড়েছি, ঠিক সেভাবে কিন্তু এখানে রটা চাইলে কিন্তু মায়ের সাথে লাগিয়ে পড়া যায় না। এটা লাগানোর জন্য বিশেষ একটা চিহ্ন ব্যবহার করতে হয়, সেটাই হচ্ছে কি এই যোজম। তো এভাবেই কিন্তু আসলে যোজমের পড়াটা পড়তে হয়। কোন হরফকে তার আগের হরফের সাথে লাগিয়ে পড়তে গেলে এই যোজমের ব্যবহার হয়। তো এই যোজমের ব্যবহার করে আমি কিছু শব্দ আপনাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এই শব্দগুলোর প্রথম কয়েকটি আমি আপনাদের বানান করে পড়িয়ে দিচ্ছি। যেভাবে আমি বানান করব ঠিক একইভাবে পরবর্তী কিছু শব্দ সেগুলো আপনাদের প্র্যাকটিস করতে হবে। হামজা হাজের ইহ, দাল জের দি, ইহ দি।
আইন লাম জের ইল, মিম জবর মা, ইল মা, আইনটাতে চাপ দিতে হবে। নুন ফা জবর নাফ, সিন দুই জের সিন, নাফ সিন। হামজা ফা জবর আফ, লাম জবর লা, আফ লা, হা জবর হা, আফ লাহা। নুন আইন জবর না, বা পেশ বু, না বু, দাল পেশ দু, না বুদু। হামজা আইন জবর আ, বা পেশ বু, আ বু, দাল পেশ দু, আ বুদু। হামজা লাম জবর আল, কফ তা জবর কত, আল কত। হামজা শিন জবর আশ, হা জবর হা, আশ হা, দাল পেশ দু, আশ হাদু। নুন ফা জবর নাফ, আইন জবর আ, নাফ আ, লাম পেশ লু, নাফ আলু। ইয়া হা জবর ইয়াহ, সিন জবর সা, ইয়াহ সা, বা পেশ বু, ইয়াহ সাবু। ফা পেশ ফু, তাজের তি, ফুতি, হা তা জবর হাত, ফুতি হাত। কফ পেশ কু, শিনজের শি, উশি, ত তা জবর তত, উশি তত। তো এখন আমরা শিখবো হচ্ছে ওয়াকফ। ওয়াকফ কাকে বলে? এই ওয়াকফ কিভাবে পড়তে হয় দেখুন। আপনারা যারা কোনোদিন কোনো আরবি বই অথবা কুরআন মাজিদ খুলে দেখেছেন, তখন আপনারা এটা দেখবেন যে একটা আয়াত দেওয়া আছে এবং আয়াতের সাথে এরকম একটা গোল চিহ্ন, মানে আয়াত যে শেষ সেটা বোঝানোর জন্য একটা গোল চিহ্ন দেওয়া আছে। এই গোল চিহ্নর কাজ কিন্তু শুধুমাত্র আয়াত বিরতি নয়, এটা আয়াতের মধ্যে পার্থক্যকারী নয়, এটা পড়ার জন্য কিছু বিশেষ নিয়মও আছে। এই নিয়মটাকে বলা হয় ওয়াকফ। ওয়াকফ শব্দের অর্থ হচ্ছে থামা। ওয়াকফ মানে কি? থামা, মানে বিরতি দেওয়া। তো থামার একটা নির্দিষ্ট নিয়ম আছে, যেমন এখানে বা সোয়াদ এবং শেষে রো, ঠিক আছে? দেখুন এখানে বা জবর বা, সোয়াদ সি, রো জবর র, বাসি র, কি দেওয়া আছে? বাসি রো। কিন্তু এখানে যেহেতু এর পরেই ঠিক থামার চিহ্ন দেওয়া আছে, সেহেতু এখানে পড়ার একটা নির্দিষ্ট নিয়মও আছে। কিভাবে পড়ার নিয়মটি হলো যে একদম আয়াতের শেষের যে হরফটি থাকবে, একদম শেষের হরফটিতে আমাদের জবর থাক, জের থাক, পেশ থাক, যাই থাকুক না কেন, আমাদের এখানে জজম পড়তে হবে। কি পড়তে হবে? জজম। এখানে জবর থাকতে পারে, জের থাকতে পারে, পেশ থাকতে পারে, যা ইচ্ছা তাই থাকতে পারে, কিন্তু নিয়ম হচ্ছে এই যে ওয়াকফ চিহ্ন যদি থাকে, থামার চিহ্ন, এই থামার চিহ্ন শেষে, মানে এই আয়াতের একদম শেষের হরফটিকে আমাদেরকে জবর, জের, পেশ যাই থাকুক না কেন, আমাদেরকে কি দিতে হবে? জজম। এখানে জবর থাকলেও জজম পড়তে হবে, এখানে জের থাকলেও জজম পড়তে হবে, পেশ থাকলেও জজম পড়তে হবে। এই জজম যদি আমরা পড়তে যাই তাহলে উচ্চারণটা কি হবে? বা জবর বা, সোয়াদ র জের সির, সির হয়ে যাবে, কারণ জজম পড়তেছি। শুধুমাত্র মনে মনে আমাদেরকে জজম ধরতে হবে, জবর জের পেশ যা আসে তা থেকে যাবে, কিন্তু যখন আমরা পড়তে যাব উচ্চারণ করব জজমের মতো করে, তাহলে সোয়াদ র জের সির, বাসির, বাসির। এরকম আরো অনেক থাকতে পারে, অনেক থাকতে পারে। যেমন খ জবর খ, লাম জের লি, দাল পেশ দু, খালিদু, খালিদু, কি দেওয়া আছে? খালিদু। কিন্তু এখানে থামার চিহ্ন থাকার কারণে শেষের হরফটা জজম হয়ে যাবে, তাহলে খালিদ, লাম দাল জের লিদ, খালিদ। তো এই ওয়াকফের নিয়ম, এই ওয়াকফের নিয়ম মেনে আমি কিছু শব্দ তৈরি করে আপনাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এই শব্দগুলোর প্রথম কয়েকটি আমি পড়িয়ে দিচ্ছি, এর পরের শব্দগুলো আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করুন পড়ার। সিন জবর সা, কফ র জবর কর। পূর্বের ক্লাসে আমরা যেভাবে জজমের পরিচয় শিখেছিলাম, জজম সব সময় তার ডান দিকের হরকতের সাথে মিলিয়ে পড়তে হয়, ঠিক একই ভাবে এখানেও জজম আসবে এবং সেই জজমটি তার পূর্বের হরফের সাথে বা হরকতের সাথে মিলিয়ে পড়তে হবে। তাহলে উচ্চারণটা হচ্ছে সা কর। ছিল সা করু, কিন্তু থামার কারণে এখানে উচ্চারণ হচ্ছে সা কর। ঠিক একই নিয়মে যতগুলো পড়া আছে সবগুলি পড়তে হবে। দেখুন, হা পেশ হু, ত জবর ত, হু ত, মা মিম জবর মা, হু তো মা, তাজের তি, হু তো মা তি। এটা ছিল আসল পড়া, কিন্তু এ জায়গায় ওয়াকফ চিহ্ন আসার কারণে, এই জায়গায় থামার কারণে উচ্চারণটা হবে মিম তা জবর মাত,
এই জায়গায় একটি ব্যাপার আছে, আমি আপনাদের এর আগের ক্লাসে বা তার আগের কিছু ক্লাসে আমি আপনাদের এটা বলেছিলাম যে এইরকম যে তা গুলো থাকে এগুলোকে গোল তা বলে। এগুলোকে কি বলে? গোল তা। তো এই গোল তায়ে যখন যোজম আসবে বা ওয়াকফ হবে তখন এখানে একটা পড়ার নিয়ম আছে, সেটা আর গোল তা থাকবে না, সেটা হা হয়ে যাবে। মানে এক কথায় হায়ের উপরে দুই নোক্তা হওয়ার কারণে যে তা হয়েছে, এই তায়ে যদি ওয়াকফ করা হয় তাহলে সেটাকে তা বলা যাবে না, মিম তা জবর মাত বলা যাবে না, এই নোক্তাগুলো সহ উঠে যাবে। ব্যাপারটা ভালো করে বুঝুন। এই জায়গায় আমরা মূলত করতেছিলাম কি, এর আগে আমরা এখানের জের যে এখানে আছে এই জেরটা উঠাই দিয়ে এখানে যজম দিতাম মনে মনে, মানে ওয়াকফ পড়ার যে নিয়মটি, এখানে জের উঠাই দিয়ে আমরা এখানে যজম মনে মনে ধরতাম। তো এই তায়ের ক্ষেত্রে, গোল তায়ের ক্ষেত্রে যেই তাটা এরকম হায়ের উপরে দুই নোক্তা দিয়ে আসে, এই তাটাকে শুধুমাত্র জের জবর উঠাই দিলে হবে না, এখানকার নোক্তাগুলো উঠে যাবে। তাহলে নোক্তাগুলো উঠে গেলে এখানে কি হবে? শুধু হা থাকতেছে। তাহলে মিম হা জবর মাহ, তাহলে উচ্চারণটা কি হচ্ছে? হা পেশ হু ত জবর ত, হু ত, মিম হা জবর মাহ, হু ত মাহ। এরপরে দেখুন শিন হা জবর শাহ, শিন হা জবর শাহ, র দুই জের রিন, শাহ রিন, শাহ রিন। এখানে শাহরিন আছে কিন্তু থামার জায়গাও আছে। তো আমি বলেছিলাম যে থামার জায়গা যদি থাকে বা ওয়াকফ চিহ্ন যদি থাকে, এই ওয়াকফ চিহ্ন থাকার কারণে সবার শেষের যে হরফ, এই হরফে অস্থায়ী বা মনে মনে একটি যোজম দিতে হবে। এখানে দুই জের থাকতে পারে, দুই পেশ থাকতে পারে, জের থাকতে পারে, জবর থাকতে পারে, কিন্তু সবকিছু বাদ দিয়ে শুধুমাত্র একটি যোজম পড়তে হবে আমাদের। তাহলে এখানে শিন হাজবার শাহ ছিল, এখন শেষে র লেগে যাবে, শাহর, শাহর, শেষে রোটা উচ্চারণ করতে হবে, শাহর, শাহর, এভাবে উচ্চারণ করতে হবে। এরপরে বা জবর বা, র জবর র, বারো, আবার র জবর র, বারো র, তা দুই জের তিন, বারো র তিন। কিন্তু এখানে দেখুন থামলে বারো রত, বারো রত উচ্চারণ আমাদের সাধারণভাবে আসতেছে, কিন্তু একটু আগে যে আমি বুঝাইলাম যে হায়ের উপরে দুই নোক্তা দিয়ে যে তাগুলো তৈরি হয়, এই তায়ে যদি আমরা ওয়াকফ করি বা থামি তাহলে সেই তায়ের নোক্তাগুলো উঠে যায়। তাহলে নোক্তাগুলো উঠে গেলে থাকলো শুধু হা, তাহলে র হা জবর রহ, তাহলে উচ্চারণটা দাঁড়াচ্ছে বা র রহ, বা র রত পড়া যাবে না, পড়তে হবে বা র রহ, এভাবে পড়তে হবে। তারপরে দেখুন ওয়াল আম জবর ওয়াল, কফ জবর ক, ওয়াল ক, মিম জবর মা, র জের রি, ওয়াল কমারি। কিন্তু এই জায়গায় ওয়াকফ থাকার কারণে ওয়াল কমার, মিম র জবর মার, ওয়াল কমার উচ্চারণ হবে। এরপরে লাম লাম জের লিল, বা জবর বা, লিল বা, শিন র জবর সার, লিল বাসার, লিল বাসার। জাল কাফ জের জিক, র কাফ জবর রক, জিক রক, জিক রক। এরপরে সিন জবর সা, ফা জবর ফা, সাফা, র হা জবর রহ, সাফা রহ, এই দুই নোক্তা উঠে যাবে, সাফা রহ। এরপরে হামজা কাফ জবর আক, র জবর র, আক র, মিন নুন জবর মান, আক রমান, আক রমান। অনেকে আবার এই আকের জায়গায় ভুল করে উচ্চারণ করে আক রমান, ওই বড় কফ, মোটা কফ, ওই কফটা উচ্চারণ করে আক রমান। এরকম ধাক্কা দেওয়া যাবে না, ওটা শুধুমাত্র ওই কফের ক্ষেত্রে আমাদের ধাক্কা দিতে হবে। এই জায়গায় নর্মাল ভাবে পড়তে হবে আক রমান, আক রমান। এরপরে দেখুন শেষে কি আছে, তা জাল জবর তাজ, কাফ জের কি, তাজ কি, র হা জবর রহ, তাজ কি রহ, এখানে একটা জের হবে সম্ভবত, তাজ কি রহ, তাজ কি রহ, এখানকারও দুই নোক্তা উঠে যাবে। তো ওয়াকফের পড়া যদি আমাদের পড়া হয়ে গিয়ে থাকে তাহলে এ পর্যায়ে আমরা পড়বো তাসদিদ। তাসদিদ কাকে বলে? তাসদিদ, তাসদিদের চিহ্ন হচ্ছে এরকম তিন মাথাওয়ালা তাসদিদ। এই তিন মাথাওয়ালা তাসদিদ কিভাবে থাকবে দেখুন, এই যে এটা মিম, এটা দাল, ঠিক আছে, মিম জবর মা, আর এই দালের উপরে থাকবে তাসদিদ এবং তার উপরে একটা জবর। তাহলে উচ্চারণটা হবে মিমটা গিয়ে আগে দালকে ধরবে, মিম দাল জবর মাদ, এরপরে দালটা আরেকবার উচ্চারণ হবে দাল জবর দা, মাদ দা।
এই তাসদিদটা মূলত জজমের বড় ভাই। এটা জজম না, এই তাসদিদের পড়াও সেম। তাসদিদ আলা হরফটা তার আগের হরফের সাথে একবার মিলে পড়তে হবে, তবে তাসদিদের ক্ষেত্রে এখানে জবর জের পেশ থাকবে। জজমের ক্ষেত্রে কিন্তু সেটা ছিল না। জজমের ক্ষেত্রে এরকম মিম দাল জবর মাদ শেষ, এখানে আবার বাড়তি কোনো জবর কোনো জের কিছু ছিল না, বা থাকবে না, বা হবে না। কিন্তু তাসদিদের ক্ষেত্রে হবে, তাসদিদ থাকবে, তার উপরে নিচে জবর জের পেশ থাকবে কিছু না কিছু, আর থাকার কারণে সেই দালটা আরো একবার উচ্চারণ হবে। এখানকার মতো একবার উচ্চারণ হয়ে শেষ না, এখানে আরো একবার উচ্চারণ হবে। তাহলে উচ্চারণটা এরকম হচ্ছে মিম দাল জবর মাদ, দাল জবর দা, মাদ দা। তাহলে আমরা জানতে পারলাম কি তাসদিদ ওয়ালা হরফ কয়বার উচ্চারণ করে? 2 বার। মিম দাল জবর মাদ, দাল জবর দা, মাদ দা, এভাবে করে তাসদিদ পড়তে হয়। এই তাসদিদের আমি কিছু শব্দ স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা আমার সাথে সাথে সেগুলো প্র্যাকটিস করার চেষ্টা করুন। এখানে প্রথমটি সিম জিম পেশ সুজ, জিম জের জি, সুজ জি। এরপরে ঝাওয়া পেশ জু, ওয়াও জের উই, জু উই। এরপরে 3 নাম্বারটা ইয়া পেশ ইউ, আইন জিম জবর আজ, ইউ আজ, জিম জের জি, ইউ আজ জি, লাম পেশ লু, ইউ আজ জিলু। ঠিক একই নিয়মে, যে নিয়মে আমি আপনাদেরকে বানান করে পড়ালাম, এই একই নিয়মে আপনারা নিচের শব্দগুলো নিজে নিজে একটু বানান করার চেষ্টা করুন। একটু সাবধানে করবেন, কারণ একটু কড়া লাগতে পারে আপনাদের কাছে। একটু সময় নিয়ে ধীরে সুস্থে যদি আপনারা বানান করেন তাহলে আপনারা পারবেন ইনশাআল্লাহ। তাসদিদ যদি আপনাদের হয়ে গিয়ে থাকে তাহলে এখন আমরা শিখবো ওয়াজিব গুন্না। ওই তাসদিদেরই পড়া, কিন্তু একটু ভিন্ন নিয়মে। সেটা হচ্ছে কি, এই তাসদিদটা যদি নুন এবং মিম দুইটি হরফ, কয়টি? 2টি হরফ। এই 2টি হরফের উপরে যদি তাসদিদ থাকে তাহলেও গুন্নাহ করে পড়তে হয়। কিভাবে গুন্নাহ করে? যেমন এখানে বা, বা নুন জবর বান, নুন জবর না, বান না। এখানে নুনের উপরে তাসদিদ চলে আসছে না? নুনের উপরে তাসদিদ আসার কারণে এখানে উচ্চারণটা একটু গুন্নাহ করতে হবে। গুন্নাহ, এই যে আমি সময় দিচ্ছি না, ভিতরে বাঁশির মতো বেজে উঠতেছে আমার, এই বাজনাটাকেই মূলত গুন্নাহ বলে। তাহলে উচ্চারণটা কিরকম হবে? বা নুন জবর বান, নুন জবর না, বান না। এই যে গুন্নাহ করতেছি, ঠিক একই রকম ভাবে মিমের উপরে তাসদিদ, এই মিমের উপরে তাসদিদ, হামজা মিম জবর আম, মিম জবর মা, আম্মা, এভাবে করে এটাও উচ্চারণ করতে হবে। ওয়াজিব গুন্নার পড়া যদি আপনাদের হয়ে গিয়ে থাকে, এখন আমরা পড়বো মদ। মদ, এই মদ শব্দের অর্থ হচ্ছে টেনে পড়া, টেনে পড়া। এই টেনে পড়ার কিছু নিয়ম আছে, আপনারা হয়তো শুনেছেন কখনো কখনো, যে কোরআন শরীফ পড়তে গেলে কিছু কিছু জায়গা আছে টেনে পড়তে হয়, কিছু কিছু জায়গা আছে টানানো যায় না। তো সেই নিয়মটাকে, টানার টেনে পড়ার নিয়মটাকেই মূলত মদ বলা হয়। এই মদটা এখন আমরা সংক্ষেপে শিখে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখুন এখানে মদের হরফ মূলত 3টি। কয়টি? 3টি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন 3টি লাইন, এই 3টি হচ্ছে মূলত মদের হরফ। এখানে দেওয়া আছে জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ। জেরের বাম পাশে যোজমালা ইয়া, মদের হরফ। পেশের বাম পাশে যোজমালা ওয়াও, মদের হরফ। এই মদের হরফ হলে টেনে পড়তে হয়। সহজ কথা, আপনাদের একটু কঠিন মনে হতে পারে, আমি আপনাদের সহজ করে দিচ্ছি। জবরের বাম পাশে খালি আলিফ বলতে কি বুঝি? এই যে জবর দেওয়া আছে না, জবরের বাম পাশে খালি আলিফ, এই যে এখানে দাল দেওয়া আছে, দালের জায়গায় যে কোনো হরফ থাকতে পারে, কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে এইখানে কি দেওয়া আছে। জবর আছে, জবরের বাম পাশে খালি আলিফ আছে, টেনে পড়তে হবে। দাল আলিফ জবর দা, এই প্রথম লাইনটা। দ্বিতীয় লাইনটা জেরের বাম পাশে যোজমালা ইয়া, এই যে জের বাম পাশে যোজমালা ইয়া, এটাও টেনে পড়তে হবে। দালিয়া জের দি। আবার পেশের বাম পাশে যোজমালা ওয়াও, এই যে পেশের বাম পাশে যোজমালা ওয়াও। এই 3 রকম থাকলে কিন্তু টেনে পড়তে হবে। সহজ কথা, জবরের বাম পাশে খালি আলিফ, এই যে জবরের বাম পাশে খালি আলিফ। জেরের বাম পাশে যোজমালা ইয়া, এই যে জেরের বাম পাশে যোজমালা ইয়া। পেশের বাম পাশে যোজমালা ওয়াও, এই যে পেশের বাম পাশে যোজমালা ওয়াও। তো এই পড়াটা আপনারা আরো ভালোভাবে বুঝবেন, বা একটু প্র্যাকটিস করতে হবে, তাহলে হয়তো বা আপনাদের ইজি হয়ে যাবে আপনাদের কাছে। প্র্যাকটিস করার জন্য আমি স্ক্রিনে একটা ছক দিয়ে দিচ্ছি। এই ছকের মধ্যে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি হরফের এই এক্সাম্পল দিয়ে, এই মদ দিয়ে প্রত্যেকটি হরফ সাজানো আছে। আপনারা প্র্যাকটিস করুন আমার সাথে সাথে। দেখুন, বা আলিফ জবর বা, বা ইয়া জের বি, বা ওয়া পেশ বু, বা বি বু, এভাবে টেনে টেনে প্রত্যেকটি পড়তে হবে। তারপরে তা আলিফ জবর তা, তা ইয়া জের তি, তা ওয়া পেশ তু,
তা তি তু, এভাবে টেনে টেনে প্রত্যেকটি হরফ আপনারা উপর থেকে নিচ পর্যন্ত পড়ার চেষ্টা করুন। যদি পড়া হয়ে গিয়ে থাকে তাহলে আমরা এখন আমাদের পরের পড়ায় যাব, মানে পরের পড়ায় না, এই মদের হরফ দিয়েই গঠিত কিছু শব্দ আমরা পড়বো। আর যদি পড়া না হয়ে গিয়ে থাকে আপনার ভিডিওটি পোস্ট করুন, পোস্ট করে এই ছকটি একটু ভালোভাবে প্র্যাকটিস করুন। যাই হোক, আপনাদের যদি প্র্যাকটিস করা হয়ে গিয়ে থাকে তাহলে এখন আমরা এই জবরের বাম পাশে খালি লিফ, জেরের বাম পাশে জুজমালা ইয়া, পেশের বাম পাশে জুজমালা ওয়াও, এই তিনটি মদ দিয়ে আমরা কিছু গঠিত শব্দ এখন প্র্যাকটিস করার চেষ্টা করব। এখানে দেখুন কফ আলিফ জবর ক এবং লাম জবর লা, লা। এখানে আমি উচ্চারণ করার সময় প্রথমে কটা টেনে পড়লাম এবং লামটা টেনে পড়িনি। তার কারণ হলো কফের যে জবরটা দেওয়া আছে কফের উপরে, এই জবরের বাম পাশে খালি আলিফ আছে, এই জন্য কটা টান হবে ক। এবং লামটা কেন টানে পড়লাম না, কেন আমি লাম জবর লা কেন টানলাম না, তার কারণ হলো এখানে যে জবর আছে এই জবরের বাম পাশে খালি আলিফ নাই, যদি থাকতো তাহলে টেনে পড়তাম, তাই এটা হয়েছে কি লা। ঠিক একইভাবে তারপরেরটা কাফ আলিফ জবর কা এবং নুন জবর না, কানা। তো এখন আপনাদেরকে ঠিক একই নিয়মে বাদবাকি যে উদাহরণগুলো দেওয়া আছে এগুলো একটু প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এই মদের আরেকটা ছোট্ট নিয়ম আছে, সেটা হচ্ছে কি খাড়া জবর খাড়াজের উল্টা পেশ। মানে সদ খাড়া জবর স, সদ খাড়াজের সি, সদ উল্টা পেশ সু, স সি সু। এই খাড়া জবর খাড়াজের উল্টা পেশকেও কিন্তু টেনে পড়তে হয়। এই সদ না, যে কোনো হরফ, বা খাড়া জবর বা টান হবে, বা খাড়াজের বি টান হবে, বা উল্টা পেশ বু টান হবে। এভাবে করে এই খাড়া জবর খাড়াজের উল্টা পেশকে টেনে পড়তে হয়। পড়ার মধ্যে এর আগের যে নিয়মটা আমরা শিখলাম, মদের হরফ কি, জবরের বাম পাশে খালি লিফ, জেরের বাম পাশে জুজমালা ইয়া, পেশের বাম পাশে জুজমালা ইয়া ওয়াও, এই তিনটা নিয়ম এবং এই তিনটা নিয়ম খাড়া জবর খাড়াজের উল্টা পেশ, এগুলো যেখানেই থাক না কেন সেখানেই টেনে পড়তে হবে। সহজ কথা, মদের হরকত বলে এটাকে, এই খাড়া জবর খাড়াজের উল্টা পেশ। এই খাড়া জবর খাড়াজের উল্টা পেশ দিয়ে কিছু গঠিত শব্দ আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি, আপনারা সেগুলো একটু প্র্যাকটিস করুন। মিম খাড়া জবর মা, লাম জের লি, কাফ জের কি, মালিকি। হামজা জের ই, লাম খাড়া জবর লা, ই টান হবে না, লা টান হবে, ইলা। হা দুই পেশ হুন, ইলাহুন। শুধুমাত্র লামটা টান হলো কারণ লামের মধ্যেই শুধুমাত্র টানের পড়া আছে, মদ আছে। তারপরে কাফ জের কি, তা খাড়া জবর তা, কিতা, বা জবর বা, কিতাবা। হা উল্টা পেশ হু, কিতাবাহু। এখানে শুধুমাত্র তা এবং হাকে আমি টানলাম, কাফ এবং বাকে কিন্তু টানি নাই, কারণ কাফ এবং বা টান নাই, এই জায়গায় মদ নাই। কিন্তু তা এবং হায়ের মধ্যে মদ আছে, মদের হরকত আছে। ওই জন্য যে জায়গায় টান হবে না সেই জায়গায় টানা যাবে না, যে জায়গায় টানতে হবে সেই জায়গায় টানার প্রয়োজন। তো যাই হোক, কাফ জের কি, তা খাড়া জবর তা, কিতা, বা জবর বা, কিতাবা। হা উল্টা পেশ হু, কিতাবাহু। মিম আলিফ জবর মা, মদের হরফ যেটা আমরা গত ক্লাসে পড়েছিলাম। লাম পেশ লু, মালু। হা উল্টা পেশ হু, এটা টান হবে মা লুহু, লু টান হবে না, হু টান হবে, মালুহু। আইন জের ই, বা আলিফ জবর বা, এটা মদের হরফ, আমরা গত ক্লাসে পড়েছিলাম। ইবা, দাল জের দি, হা খাড়া জের হি, ইবাদিহি। এভাবে টানতে হবে। এই জায়গাগুলোতে টান নাই, এগুলো টানা যাবে না, কিন্তু যে জায়গা টান আছে ওই জায়গায় টানতে হবে। দেখুন, হা খাড়া জবর হা, জাল জের জি, হাজি। হা খাড়া জের হি, হাজিহি। কাফ পেশ কু, তা পেশ তু, কুতু, বা জের বি, কুতুবি। দেখুন প্রথম তিনটাতেই কিন্তু টান নাই, প্রথম তিনটাতেই কোনো প্রকার টান নাই। কুতুবি। হা খাড়া জের হি, কুতুবিহি, কুতুবিহি। এগুলো কোনোটাতেই টান দেওয়া যাবে না, শুধু শেষে এসে টান হবে হা খাড়া জের হি। তাহলে উচ্চারণ হচ্ছে কুতুবিহি। এখানে বা জের বি, এই যে এটা কাফ, এখান থেকে এই পর্যন্ত এটা কাফ, বি কাফ জবর কা, বি কা, এটা লাম, লাম জের লি, বি কালি, বি কালি, বি কালি, কোনোটাই টান নাই। মিম খাড়া জবর মা, এক আলিফ টান, কেন?
এখানে মদের হরকত হয়েছে। মিম খাড়া জবর মা, বিকালি মা, তাজের তি, বিকালি মাতি, হা খাড়া জের হি, বিকালি মাতিহি, বিকালি মাতিহি। আলহামদুলিল্লাহ, সেগুলো যদি প্র্যাকটিস করা হয়ে গিয়ে থাকে তাহলে এখন আমরা ছোট ছোট কিছু নিয়ম শিখবো। শিখার পরেই আমরা কিন্তু সরাসরি কোরআন তিলাওয়াত করতে পারবো আশা করি ইনশাআল্লাহ। দেখুন, এ পর্যায়ে আমরা কয়েকটা চিহ্ন শিখবো। চিহ্নগুলো হচ্ছে কি, যেমন মোটা চিহ্ন। মোটা চিহ্নটা অনেকটা এরকম, আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি। আর চিকন চিহ্ন হচ্ছে এরকম ঢেউয়ের মতো। তো এটা হচ্ছে কি মোটা, আর এটা হচ্ছে কি চিকন। এই মোটা চিহ্ন এবং চিকন চিহ্ন, এই চিহ্নগুলোকে কি করতে হয়? এই চিহ্নগুলো, এই যে আমরা এখন মদের হরকত শিখলাম না, জবরের বাম পাশে খালি জেরের বাম পাশে জজমলা ইয়া এবং পেশের বাম পাশে জজমলা ওয়াও, এটা যে আমরা শিখলাম না, এই তারপরে খাড়া জবর খারাজের উল্টাপে শিখলাম না, এই টেনে পড়াগুলোর যে নিয়মগুলো আছে, এই টেনে পড়াগুলো যেখানে থাকবে তার মধ্যে কিছু কিছু জায়গায় দেখবেন এরকম চিহ্ন বা এরকম চিহ্ন দেওয়া থাকবে। আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি ক্লিয়ারটা। তো এই চিহ্নগুলো যদি ওই টেনে পড়া চিহ্নের উপরে থাকে, ওই টেনে পড়ার উপরে থাকে, মদের উপরে থাকে, তাহলে এগুলো একটু বেশি করে টানতে হবে। এটা একদম খুব বেশি টানতে হবে, যেটা হচ্ছে 4 আলিফ, আর এটা থাকতে হবে 3। মানে আমরা ওই চিহ্নগুলোকে বা ওই পড়াগুলোকে, ওই যে খাড়া জবর খারাজের উল্টা পেশ ছিল না, তারপরে আমরা যে পড়লাম জবরের বাম পাশে খালি জেরের বাম পাশে জজমলা ইয়া, পেশের বাম পাশে জজমলা ওয়াও, এই যে নিয়মগুলো পড়লাম, মানে টেনে পড়ার নিয়মগুলো, এক কথায় মদের পড়াগুলা, এই মদের পড়াগুলো আমরা যতটুকু টেনে পড়ছিলাম ঠিক তার 3 গুণ টেনে পড়তে হবে এরকম চিহ্ন থাকলে, তারও 4 গুণ, মানে ওই যতটুকু আমরা মদের পড়া টেনে পড়ছিলাম তার 4 গুণ টানতে হবে এরকম মোটা চিহ্ন থাকলে। তাহলে মোটা চিহ্ন এবং চিকন চিহ্নের কাজও আমরা বুঝে গেলাম আলহামদুলিল্লাহ। এখানে বানানটা হবে হাফা জবর হাফ, হা কিন্তু যথেষ্ট পরিমাণে টানতে হবে, কারণ এই টানের উপরেই কিন্তু মোটা চিহ্নটি আছে। হাফিনা, হাফিনা, এভাবে কিন্তু টেনে পড়তে হবে। আর ঠিক একই নিয়মে বাদ বাকি নিচের যেই শব্দগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই হরফগুলোও কিন্তু আপনাদের টেনে টেনে পড়তে হবে। তো একটু আপনারা প্র্যাকটিস করুন। এ পর্যায়ে আমরা আরো ছোট্ট একটি নিয়ম শিখবো, সেটা হচ্ছে জজম এবং তাসদীদের একটা পেজ আছে। পেজটা আমাদেরকে বুঝতে হবে। কি পেজ? দেখুন, অনেক সময় দেখবেন মিম নুন জবর মান, এখানে দেখুন এই যোজম থাকবে কোথাও কোথাও, এই যোজম থাকার ঠিক তারপরেই আবার তাসদীদ থাকবে। এখন আমরা কনফিউজ হয়ে যাব কি, যে এই যে এখানে জবরটা আছে বা এখানে যেটা আছে সেই জিনিসটা এই নুনটার সাথে মিলিত হবে নাকি ইয়াটার সাথে মিলিত হবে, এই জিনিসে আমাদের একটু কনফিউশন তৈরি হয়ে যায় যে আমরা এইখানে যোজমটা ব্যবহার করব নাকি এখানে তাসদীদটা ব্যবহার করব, কোনটা ব্যবহার করব। তো এই জায়গায় আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কি, যে সবসময় যোজম হচ্ছে ছোট ভাই। আমি বলছিলাম যোজম হচ্ছে ছোট এবং তাসদীদ হচ্ছে বড়, কারণ দুঃখিত, তাসদীদ হচ্ছে বড় কারণ এটা হয় একবার উচ্চারণ আর এটা হয় 2 বার উচ্চারণ। তাহলে নিশ্চিত রূপে বলা যায় যে জজমের থেকে তাসদীদের পাওয়ার বেশি, জজমের থেকে তাসদীদের পাওয়ার বেশি। জজমের থেকে তাসদীদের পাওয়ার যদি বেশি হয় তাহলে এই যে মিম নুন জবর না হয় মিম ইয়া জবর হবে। ইয়াটার কাজ হবে, নুনের কাজটা আর হবে না, কারণ এখানে জজম আছে। জজমের কাজ হবে না, তাসদীদের কাজ হবে। মিম ইয়া জবর মাই, ইয়া খ জবর ইয়াখ, শিন জবর শা, মাই ইয়াখশা, মাই ইয়াখশা, মান ইয়াখশা না, মাই ইয়াখশা। মানে এটাই আসে নুনকে না ধরে, এটা গিয়ে ডিরেক্ট তাসদীদকে ধরবে। এটাই হচ্ছে জজম এবং তাসদীদের একটা পেজ, যেটা আমরা এখন খুব সুন্দরভাবে বুঝে গিয়েছি। এ পর্যায়ে আর ছোট্ট 2টা নিয়ম বাকি আছে, এগুলো শিখলেই আমরা সরাসরি কোরআন পড়তে পারবো। সেই নিয়মগুলোর মধ্যে একটা নিয়ম হচ্ছে কি, ছোট্ট একটা মিম, একটা মিমের পড়া আছে, ছোট্ট একটা মিম। এটা পড়ার নিয়ম হচ্ছে কি, যেমন মান বাখিলা, মিন নুন জবর মান, বা জবর বা, খজের খি, বাখিল আম জবরলা, বাখিলা, মান বাখিলা আছে। কিন্তু এই জায়গায় আমরা দেখবো কি, কোনো কোনো জায়গায় এরকম একটা ছোট্ট মিম দেওয়া থাকে, ছোট্ট একটা মিম দেওয়া থাকে। এই ছোট্ট মিমটার কাজ কি? এই ছোট্ট মিমটার কাজ হচ্ছে এই নুনের জায়গায় মিম বসবে। সহজ কথা,
এখানে যে দন্তান্ন উচ্চারণ হয় না, মিম নুন জবর মান, আর এখানে ছোট্ট মিমটা থাকার কারণে এই মানটা মাম হয়ে যাবে, মানটা মাম হয়ে যাবে। এক কথা হচ্ছে মিমটা এখানে ব্যবহার করতে হবে আমাদেরকে। এই জিনিসটা আমি আপনাদেরকে আর একটু সহজ করে দিচ্ছি। সহজ আপনাদের কাছে তখনই মনে হবে যখন এর কিছু উদাহরণ আমরা পড়ে শোনাবো আপনাদের, বা আমি পড়ে শোনাবো, আর আপনারা সেখান থেকে একটু প্র্যাকটিস করার চেষ্টা করুন। আমি স্ক্রিনের মধ্যে কিছু শব্দ দিয়ে দিচ্ছি, এই শব্দগুলো আমি আপনাদেরকে পড়ে দিচ্ছি, আপনারা একটু মনোযোগ সহকারে শুনুন, তাহলে আপনারা বুঝে যাবেন যে এটা কিভাবে উচ্চারণ করতে হয়। হামজা নুন জবর আন না, এই যে দন্তান্নটা উচ্চারণ হচ্ছে, এই দন্তান্নর জায়গাটি, যে দন্তান্নটি নুন সাকিনের জন্য উচ্চারণ হচ্ছে, এই জায়গাটিতে মিম দ্বারা পরিবর্তন করতে হবে। কি দিয়ে? মিম দ্বারা পরিবর্তন করতে হবে। তাহলে এইখানে একটা ছোট্ট মিম দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই ছোট্ট মিমটাই হচ্ছে পরিবর্তন করতে হবে আমাদের এই নুনের জায়গায়। তাহলে এই নুনের জায়গায় মানে এই দন্তান্নর জায়গায় মিম যদি দিয়ে দিই তাহলে এটা ম উচ্চারণ হবে। তাহলে আন বাত আ জবর বাত, আন বাত নুন আলিফ জবর না, আন বাত না। এটা এখানে লেখা আছে আন বাত না, আন থাকবে না, আম হয়ে যাবে। তাহলে আম বাত না, আম বাত না, আম বাত না। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে সর্বশেষ একটা ছোট্ট নিয়ম শিখে আমরা আমাদের আজকের ক্লাস শেষ করবো আশা করি ইনশাআল্লাহ। দেখুন, এই জায়গাটাতে এসে আমাদেরকে একটা নতুন জিনিস শিখতে হবে, আর সেটা শেখার জন্য আপনাদের কিছু হরফ মুখস্থ রাখতে হবে। সে হরফটা কি? তা, সা, জিম, দুঃখিত, জিম, দাল, জাল, ঝা, সিন, শিন, সোয়াদ, দোয়াত, তো, জ, ফা, কফ এবং সর্বশেষ কাফ। এখানে 15টি হরফ দেওয়া আছে, তা, সা, জিম, দাল, জাল, ঝা, সিন, শিন, সোয়াদ, দোয়াত, তো, জ, ফা, কফ, কাফ। এই 15টি হরফ আপনাদের একটু মুখস্থ করতে হবে। কিভাবে মুখস্থ করবেন? অনেকগুলো হরফ না, সহজে মুখস্থ করার নিয়ম হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা খুব দ্রুত পড়ার চেষ্টা করুন। বেশি না, 5 বার যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দ্রুত পড়ার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার মুখস্থ হয়ে যাবে। কিভাবে দ্রুত? দেখুন, তা, সা, জিম, দাল, জাল, ঝা, সিন, শিন, সোয়াদ, দোয়াত, তো, জ, ফা, কফ, কাফ। এত দ্রুত পড়ার চেষ্টা করবেন। আপনারা যত দ্রুত আপনার মুখে এটা পড়তে পারবেন প্রথম থেকে শেষ পর্যন্ত, তত তাড়াতাড়ি আপনাদের মুখস্থ হয়ে যাবে। যদি মুখস্থ হয়ে গিয়ে থাকে, মুখস্থ না হলে আপনারা ভিডিওটি পোস্ট করে একটু মুখস্থ করার চেষ্টা করুন। যদি মুখস্থ হয়ে গিয়ে থাকে তাহলে আপনারা এখন যেটা করবেন, এটা নিয়ে আমাদেরকে একটা নিয়ম শিখতে হবে। এই নিয়মটি শেখার জন্য এখন আমাদের একটা জিনিস দেখতে হবে। দেখুন, এটা কি? যজমালা নুন, তাই তো? আর এটা কি? তানবিন। এটা যজমালা নুন আর এটা হচ্ছে তানবিন। তবে এখানে একটা জিনিস আছে, দেখুন, এই যজমালা নুন দিয়ে এখানে কি উচ্চারণ হয়েছে? বা নুন জবর বান। আবার তানবিন দিয়েও এখানে কি উচ্চারণ হয়েছে? বা দুই জবর বান। মানে যজমালা নুন দিয়ে যা হয় তানবিন দিয়েও তা উচ্চারণ হয়। কিভাবে? দেখুন, আমরা সাপোজ একটা হরফ নিয়ে নিলাম, কি? আমরা যে কোনো একটা হরফ নিয়ে নিতে পারি। সেটা হতে পারে কি? যে কোনো একটা হরফ, দাল নিয়ে নিলাম, ঠিক আছে? এই দালের সাথে আমরা আগে যজমালা নুন কে আমরা যুক্ত করব। দেখুন, ঠিক আছে? এই দালের সাথে যজমালা নুনকে যোগ করে আমরা কি পেলাম? দাল নুন জবর দান। আর এই দালের সাথে যদি আমরা তানবিন যোগ করি, দাল দুই জবর দান। এই একই, এটা যেটা এটাও সেটা। এখন এখানে যদি জবর না দিয়ে যদি জের দেই দিন, আবার এখানেও দুই জের দিলে দিন। আবার এখানে জের না দিয়ে যদি পেশ দেই দুন, আবার এখানেও দুই পেশ দিলে দুন। তার মানে বোঝাই যাচ্ছে তানবিন দিয়ে আমরা যা উচ্চারণ করতে পারি, এই নুন যজমালা নুন দিয়ে তাই উচ্চারণ করতে পারি। তো এখন কথা হচ্ছে, এই তানবিন এবং এই যজমালা নুন, এই তানবিন এবং যজমালা নুনের পরে যদি এই 15টা হরফ চলে আসে তাহলে একটা নিয়মে পড়তে হয়। সেই নিয়মটা আপনাদেরকে আমি শিখাচ্ছি। দেখুন, সেই নিয়মটা কি? নুন, যজমালা নুন এবং তানবিন, যজমালা নুন এবং তানবিন, এই দুইটি যদি কোথাও থাকে তাহলে তার পরের হরফ যদি এই 15টি হরফের যে কোনো একটি হরফ হয়ে যায় তাহলে এইখানে যে একটা দন্তান্ন উচ্চারণ হয় না, যেমন আমরা এখানে পড়লাম কি? বা নুন জবর কি পড়ছিলাম? বান। আবার বা দুই জবর কি পড়ছিলাম?
বান। তো এখন কথা হচ্ছে এই যে যোজমালা নুন দুই জবর দুটা দিয়েই বান উচ্চারণ হচ্ছে না, দন্তান্ন এখানে একটা দন্তান্ন থাকতেছে না। আপনি তান দুই জবর দুই যে দুই পেশ মানে তানবিন পড়তে গেলেই সেখানে একটা দন্তান্ন আসে। আবার যোজমালা নুন পড়তে গেলেই সেখানে একটা দন্তান্ন আসে। বায়ের জায়গায় আপনি যে কোনো হরফ দেন এখানে দন্তান্ন থাকবে। এই বায়ের জায়গায় যে কোনো হরফ দেন তানবিনের কারণে এখানেও দন্তান্ন হবে। তো এখন আমাদেরকে যেটা জিনিস দেখতে হবে, এই যে নুন সাকিন আসছে এবং তানবিন আসছে, এর পরে যদি 15টা হরফের যে কোনো একটা হরফ আসে, যেমন আমরা সাপোজ এখানকার যে কোনো একটা হরফ নিতে পারি, যেমন তো, ঠিক আছে? আমরা যদি এখানে তো ধরি, তো জাতি বানতি, তো এই জায়গায় পড়ার একটা নিয়ম আছে। এই নিয়মটা হলো কি, এখানে যোজমালা নুন আসছে, তারপরে তো আসছে কিসের হরফ, এই 15টি হরফের মধ্যে একটা হরফ, তাহলে এখানকার যে দন্তান্নটা উচ্চারণ হচ্ছিল না এটা অনস্বর হয়ে যাবে। অনস্বর, যেটাকে অনস্বর বলা হয়, অনস্বর হয়ে যাবে। আর এখানে তজের তি। তার মানে আমরা সহজে বুঝে গেলাম এই যোজমালা নুনের পরে যদি 15টি হরফের যে কোনো হরফ আসে তাহলে সেখানকার যে দন্তান্ন উচ্চারণ হতো সেটা হয়ে যাবে কি অনস্বর। ঠিক একই ভাবে তানবিনের ক্ষেত্রেও এই তানবিনের পরেও যদি তো চলে আসতো মানে বানতি, এখানে যে দন্তান্নটা উচ্চারণ হতো না বান, এই দন্তান্নটা পরিবর্তন হয়ে যাবে কি অনস্বর। তার মানে সহজ কথা, যোজমালা নুন অথবা তানবিনের পরে যদি 15টা হরফের যে কোনো হরফ আসে তাহলে সেটা কি উচ্চারণ হবে, সেটার উচ্চারণটা পরিবর্তন হয়ে অনস্বরের মতো হয়ে যাবে। তো এই জিনিসটা নিয়েও আমি কিছু এক্সাম্পল, কিছু শব্দ দিয়ে দিচ্ছি। আমি প্রথমে কিছু পড়িয়ে দিব, এরপরে ওগুলো আপনারা নিজেরাই চেষ্টা করুন। এখানে দেখুন ইয়া নুন জবর ইয়ান আছে, কিন্তু তার ঠিক পরেই আছে তো। তো যেহেতু নুন সাকিনা তারপরে তো হরফটি এসেছে, আর আমরা জানি এই তো হরফটি হচ্ছে এই 15টি হরফের মধ্যে একটি, তাই এখানে ইয়ানটা হয়ে যাবে অনুস্বর দিয়ে ইয়াং, ইয়াং তিকু, ইয়াং তিকু, ইয়ানটা হয়ে গেল ইয়াং তিকু। ঠিক একইভাবে এখানে আরো কিছু শব্দ দেওয়া আছে, সবগুলো আপনারা একটু এই একই নিয়মে আপনারা একটু প্র্যাকটিস করুন। আলহামদুলিল্লাহ, যদি আপনাদের প্র্যাকটিস করা হয়ে গিয়ে থাকে তাহলে আমি আপনাদের অভিনন্দন জানাতে চাই যে আপনারা এই কোরআন শিক্ষার এই সফরে প্রত্যেকটি নিয়ম মোটামুটি যেগুলো না শিখলেই নয়, কোরআন তিলাওয়াত করতে গেলে সেই প্রত্যেকটি নিয়ম আপনারা শিখে গিয়েছেন আলহামদুলিল্লাহ। এই নিয়মগুলো মেনে চলে আপনারা যদি কোরআন পড়তে পারেন তাহলে আপনারাও শুদ্ধভাবে আপনাদের তিলাওয়াতটাও হবে আশা করি ইনশাআল্লাহ। আর যদি এই পুরো ক্লাসটা দেখার পরেও আপনাদের কোরআন শিক্ষা অনেক কঠিন মনে হয় তাহলে আমি আপনাদেরকে আবারও অনুরোধ করব, আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে যে লিংক দেওয়া আছে আমাদের 25 দিনের 25টি ভিডিওর একটি কোর্স, সম্পূর্ণ কোর্স, যে কোর্সের মাধ্যমে আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটি হরফ শিখানোর পাশাপাশি একদম সম্পূর্ণ কোরআন কিভাবে তিলাওয়াত করবেন আপনারা সহি শুদ্ধভাবে, একদম সহজভাবে সুন্দরভাবে ভেঙে ভেঙে সেখানে আমি শিখিয়েছি। সেই ক্লাসগুলো আপনারা সেই কমেন্ট বক্সের লিংকে ক্লিক করে করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে একটি লাইক করে দিবেন। আর আপনার মতো যদি চান আরও কেউ এই ভিডিওটি দেখে উপকৃত হোক, কোরআন শিখুক, তাহলে তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।